প্রায় তো বিএনপি একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আপনার কাছেই শুরু করতে চাই যে বিজয়ী যদি হয়, বিজয়ী দলের প্রধান থেকে শুরু করে বিজয়ী দল, তাদের বক্তব্য কেমন হওয়া উচিত, তাদের মানে ভূমিকা কেমন হওয়া উচিত? দেখেন, বিএনপি একটা দুর্ভাগার দল ইন এ সেন্স, সে তার যোগ্য বিরোধী দল পায়নি। আওয়ামী লীগও তার যোগ্য বিরোধী দল ছিল না, কারণ বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, কিন্তু তাকে সবসময় রাজনীতি করতে হয়েছে একটা ফ্যাসিস্টিক, প্রচণ্ড রকম ফ্যাসিবাদী একটা দলের বিরুদ্ধে। এই কারণে বিএনপিকে বলা হয়তো গান্ধীবাদী দল, ঈদের পরে আন্দোলন করবে। কারণ ওই যে অ্যাগ্রেসিভ মাসেল পাওয়ার নির্ভর ক্যাডার ভিত্তিক রাজনীতি, মতাদর্শপন্থী, এই রাজনীতি বিএনপি করে না। বিএনপি সব দল মতের লোকজনই দেখবেন বিএনপিতে আছে, একটা মূল্যবোধপন্থী জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন, সেটার আলোকের একটা রাজনৈতিক দল। তো ফলে হাসিনা যাওয়ার পরে এই যে কাঠামোবাদী রাজনীতিটা, এই কাঠামোর যে রাজনীতিটা, এইটা এখন এই এই আপনারা ধরেন তার প্রতিযোগী যারা, তারা এটা করে। তারা করে হাসিনা করতে এটা মুক্তিযুদ্ধ চেতনার নামে, তারা এটা করে ধরেন জুলাই চেতনার নামে বা ইসলামের নামে বা মুসলিম সেন্টিমেন্টের নামে, একই জিনিস। ফলে এই যে একটা আল্ট্রা ফ্যাসিস্ট দল আজকে বিরোধী দল হিসেবে পাইলো, এর চেয়ে দুর্ভাগ্য আর বিএনপির হয় না। এইটা তা বিএনপিকে ভোগাবে, কারণ এরা হলো কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা হলো কথায় কথায় ন্যারেটিভ তৈরি করে। আমার প্রশ্ন ছিল যে সংসদও খুব ভোগাবে বিএনপিকে, কারণ এটা খাসিলত চরিত্র। হ্যাঁ, এই চরিত্রটা হইলো, এটা মুনাফিকি রাজনীতি করে তারা। ফলে এইটা বাংলাদেশের মানুষকে, গণতান্ত্রিক মানুষকে খুবই ইমানদারির সাথে এটা ফাইটটা করতে হবে। করে বিএনপিও যেরকম তার গুড গভর্নেন্স, তার মূল্যবোধ, এটা যেরকম মূল্যবোধ ভিত্তিক যে রাজনীতি, এটা যেরকম বিএনপিকে প্রোভাইড করতে হবে সরকার গঠন করে দায়িত্বশীল। আমরা তো দেখছি যে সংসদে যদি বিরোধী দল হয়, সেখানে জুলাই আন্দোলনের স্পিরিটে যারা নেতা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে আপনার আরো বেশ হেভিওয়েট কিছু, নাহিদ ইসলাম, বেসরকারি জুলাই আন্দোলনের স্পিরিটের কথা বললেন, ভূমিকা রাখবে সংসদে। জুলাই আমি বলি ৭১-এর পরে শেখ মুজিব যে ক্ষমতা দখল করছিল, কারণ হইল ৭২-এর যে সংবিধানটা, এটার গণতান্ত্রিক প্রক্রিয়া প্রণয়ন হয় নাই, এই ক্রিটিক মাওলানা ভাসানীর থেকে শুরু করে বহু বুদ্ধিজীবী পরবর্তী সময়ে করেছে, যার খেসারত আজকেও আমাদের দিতে হচ্ছে। একইভাবে ডেফিনেটলি ৭১-এ আওয়ামী লীগ, শেখ মুজিবের ভূমিকা এগুলি ঐতিহাসিকভাবে নির্ধারিত, কিন্তু তারপরে তার হাত ধরে স্বৈরতন্ত্রের শুরু, তারা সেটাকে যেভাবে চেতনা বিক্রি করা থেকে শুরু করে তারপরে হাসিনা সেটার তো একটা বটগাছ বানাইছে আর কি। হ্যাঁ, ৭১ বাণিজ্যকে। তো একইভাবে জুলাই চেতনার সাথে নাহিদ, হাসনাত বা অমুক তমুক ব্যক্তির কোনো সম্পর্ক নেই। না, তারা নিজেরাও বলে যে এই চেতনা তারা একা ধারণ করে না, সবাইকে ক্রেডিট দেয়। ক্রেডিট একমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব, এগুলো আমরা বহু আগে বলছি। জুলাইয়ের ব্যাপারটা যেটা হলো, এই জন্য জুলাইয়ের তারা গেছে বইলেই তারা খুব ভালো ভূমিকা পালন করবে এটা আগাম মনে করার কোনো কারণ নেই। ডেফিনেটলি করতেও পারে, শক্তিশালী বিরোধী দল হিসেবে শক্তিশালী বিরোধী দল হওয়ার কোনো কারণ নাই তো, কোনো সুযোগ নাই তো। কেন সুযোগ নেই আপনার কাছে? আপনি বললেন যে ইতিহাসের দায় আছে, এমন কোনো দলের সাথে জোটে যাব না বললে আপনি চলে গেলেন। তো আপনি তো অলরেডি আপনার প্রতি যে গণ আস্থা তৈরি হয়েছিল, আপনার প্রতি যে ভালোবাসা আবেগ মানুষের তৈরি হয়েছিল, আপনি সেটাকে তো থোড়াই কেয়ার করে আপনি তো একটা রাজনীতি করে ফেলছেন। এই নির্বাচনে আপনি 6টা না, আপনি যদি 60টা আসনও পাইতেন, আপনার প্রতি মানুষের মনোভাব চেঞ্জ হইতো না। দেখেন, এমন দিন কি আপনি দেখেন নাই যে 6টা লোকও পাওয়া যাচ্ছে না বিএনপির অফিস আগলায় রাখার জন্য, রাস্তায় দাঁড়ানোর জন্য? এমন দিন তো আমরা দেখছি। তো সেই বিএনপি আজকে তো অ্যাবসুলেট মেজরিটি নিয়ে হয়তো জেতার পথে আছে আমরা যখন কথা বলছি। এটা কেন হয়েছে এই ঘটনাটা? তারেক রহমান, খালেদা জিয়ার নামে বিরুদ্ধে এমন কোন ন্যারেটিভ বয়ান নাই যেটা 15-18 বছর ধরে প্রচার করা হয়। আমার প্রশ্ন ছিল, যারা বিজয়ী হবে, বিজয়ী দলের ভূমিকাটা কেমন হওয়া উচিত? আমি এইটাই একদম সহজ উদাহরণ দিচ্ছি। কেন আজকে এই অবস্থায় আসতে পারলো দলটি, তাজা উদাহরণ দিই। হ্যাঁ, এই জন্য আসতে পারলো এই কারণে যে তাদের যে মোরাল স্ট্যান্ড, যে ভোটাধিকার, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা স্থির ছিল। তাদের অনেক সমালোচনা করতে পারবেন আপনি, তাদের দলের সব কিছু ভালো না, সব নেতাকর্মী আপ টু দ্য মার্ক না, হয়তো এগুলো আমরা বলতে পারবো, কিন্তু তারা প্রতারণার রাজনীতিটা করেনি। জন আস্থারা তারা অর্জন করেছে। জনগণের ভোটাধিকার ফেরত দেওয়াই যে তাদের উদ্দেশ্য, তার প্রমাণ ছিল 5 তারিখে তারেক রহমান ক্ষমতা নেয় নাই। এবং আমি একটা কমেন্টারি করেছিলাম, বাংলাদেশের মানুষ এটা মনে রাখবে। এবং ক্ষমতা নেবে কিভাবে? জাতীয় সরকার দেওয়ার সাথ ছিল তো, অভ্যুত্থানের শক্তি তাকে ক্ষমতা, আচ্ছা, সেটা তো নেয় উনি, মানে জাতীয় সরকার করে উনি লিড দিবে, বাকিরা বাগবাটোরা করে নেবে।
উনি না নিয়ে বলছে নির্বাচন দেন, জনগণের ভোটাধিকার ফেরত দেন। আপনি এই প্রশ্নের উত্তরটা এখন পর্যন্ত দেননি। একই সাথে আমি আরেকটা প্রশ্ন আপনাকে, যেহেতু এখানে আপনি বললেন জাতীয় সরকারের কথা তারেক রহমান বলেছে এর আগে, আপনার কাছে কি মনে হয় জাতীয় সরকার কি এখন হ্যাঁ, গঠন জাতীয় সরকার করাটা- করবে, সেই জাতির অংশ, এই প্রতিপক্ষ এরা থাকবে না। সেই জাতির অংশ, তার আন্দোলনের অংশ যারা, শরিক যারা, তাদের নিয়ে সে করবে। তার ঘোষিত কমিটমেন্ট নির্বাচনে সেভাবে করছে, ফলাফলও খানিকটা সেভাবে আসতেছে, সেদিকে যাবে। এটা নিয়ে কোনো কনফিউশন নেই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। ফলে জুলাই গণ অভ্যুত্থানের ভেতর থেকে আসা শক্তি জুলাইকে রিপ্রেজেন্ট করে, এই ধারণা মধ্যে বাংলাদেশের মানুষ আর বাস করে না। জুলাইয়ের দায়িত্ব যে নিবে সেই জুলাইকে রিপ্রেজেন্ট করবে, সে সংসদে থাকুক বা বিরোধী দলে থাকুক, কিছু আসে যায় না। ফলে জুলাইয়ের আকাঙ্ক্ষা হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র, মানবিক মর্যাদা ঠিক করা, কোনো ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক সেন্টিমেন্টাল পলিটিক্স, যারা যেটাকে বলে যে পলিটিক্যাল ইউজ অফ দ্য ইমোশন, এই বেসড যারা রাজনীতি করে, সেটা আওয়ামী কাঠামো। এবং যারা মনে করে আওয়ামী লীগ কি ক্যাডার ভিত্তিক রাজনীতি করতো? অবশ্যই। ছাত্রলীগ কি ছিল? সোনার ছেলেরা। না, ক্যাডার ভিত্তিক রাজনীতি বলতে আপনি জয় যেটি বাংলা বোঝাচ্ছেন চেতনা। যে ধরেন বামপন্থী কিংবা ডানপন্থী, অতি ডানপন্থী যেটা হ্যাঁ, হচ্ছে একই ধারার এটা। জামাত, যেমন ধরেন যেটা- জামাত, আজকাল জামাত যে সমস্ত বক্তব্য দেয়, তারেক রহমান জিয়া পরিবার নিয়ে যেসব কথা বলছে, এগুলো সব বামপন্থীদের রেটরিক্স তারা ব্যবহার করে। বামপন্থীর যেভাবে ন্যারেটিভ পলিটিক্স করে, বয়ানের রাজনীতি করে, মাঠে শক্তি নেই কিন্তু সব শক্তি বয়ানে, মুখে। হ্যাঁ, সে পুরা শক্তিটা আছে না, চাপার ধারে কাছে যেতে পারবেন আপনি? একটা সত্য কথা বলেন না, আপনি একটা কথা বলে এটা ঘুরাইয়া পেঁচাইয়া আচ্ছা, মশলা লাগাইয়া সেন্সেশন তৈরি করে। তো এই যে তাদেরকে লারে লাপ্পা পায়ে বসছে, অর্থাৎ আপনি যেটি বলতে যাচ্ছেন যে বিএনপি সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি থেকে শুরু করে তাদের যে মতাদর্শ, সেই আদর্শে তারা স্পষ্ট ছিল। বিএনপি যদি এখানে বিকশিত হয়, আমি বলি দেখেন, জিয়া রহমান তো আপনার গাঁজা খাইতো না 3 বেলা, হ্যাঁ, খুবই স্মার্ট লোক ছিল। উনি যে একই সাথে আওয়ামী লীগ এবং জামাতকে ওপেন করে দিল রাজনীতিতে, কেন ওপেন করে দিছিল? উনি জানতো উনি যে রাজনীতিটা করে এবং ওনার সততা সম্পর্কে শত্রুরাও শ্রদ্ধাশীল, এই রাজনীতিটা বিকশিত হইল, কেউ তার জন্য থ্রেট না, যে এই জন্য উনি ওপেন করে দিছিল। কিন্তু এখন কি আপনার কাছে এখনো মনে হয়- বিএনপি, এখনো তারেক রহমানকে কাইন্ড অফ জিয়া রহমানের দায়িত্ব নিতে হচ্ছে, কারণ দেশ পুনর্গঠন করতে হবে। জিয়া রহমানের যে দায়িত্ব, জিয়া রহমান যেভাবে দেশ পরিচালনা করেছেন, তারেক রহমান কি আপনার কাছে মনে হয় একইভাবে দেশ পরিচালনা করার? একইভাবে করার তো সুযোগ নাই, কারণ সময় চেঞ্জ হয়েছে। আজকে আমরা কত বছর পরে আছি? জিয়া রহমানের প্রায় 40 বছর অতিক্রম হয়ে গেছে, তাই না? আরো বেশি হবে। এরকমই হবে। হ্যাঁ, তো 40 ধরে ওই বাস্তবতা এক নাই, কিন্তু এখনো তো খাল কাটা দরকার আছে আপনার, এখনো তো আপনার মিঠা পানি সংরক্ষণ করতে হবে, এখনো তো আপনার কৃষকের ভাগ্যের উন্নয়ন লাগবে। কৃষি সংস্কার কমিশনে হয়নি, জুলাই চেতনা বলে চিৎকার মারে কেন এরা? জুলাইয়ের ধারে কাছে নাই এরা। জুলাই যদি বিহীন করতেন আপনি, সবার আগে কৃষি সংস্কার কমিশন হইতো। এগুলো ফাইজলামি নাকি? যেটি মূল সমস্যা। যেটা মূল সমস্যা। আপনি এটা দুধের শিশুও জানেন, এই দেশে কৃষকের ভাগ্যের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। আপনি কৃষি সংস্কার কমিশন করেন নাই কেন? জুলাই গণভোট তেনা পেছান না, মানুষকে বোকা মনে করেন? দেশ পুনর্গঠন করতে হবে জনগণকে সাথে নিয়ে, সেই প্রস্তাবনা তারেক রহমান অক্ষরে অক্ষরে দিছে কিনা? সে তারেক রহমান কোনো প্রতিশ্রুতি দেয়নি, কতগুলো পরিকল্পনা। আপনি যদি কাবার টু কাবার তার আমরা সেটা নিয়ে ইশতেহারটা আসবো, পড়েন, যে নতুন বাংলাদেশের নতুন বাংলাদেশ চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ আছে, পুরাটাই আমরা সেটা আসবো জিয়া আপনার কাছে রহমান, আবারও একটু। জাস্ট জিয়া রহমান 2.0, তারেক রহমান মানে জিয়া রহমান 2.0। 2.0 বলছেন জিয়াউর রহমানের। আমরা একটু সিনিয়র সাংবাদিক ইলিয়াস ভাইয়ের কাছে আসতে চাই যে নতুন বাংলাদেশ তৈরির যে আমরা কথা বলছি, অভ্যুত্থানের পরবর্তী সময়ে আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের সেই কর্মকাণ্ডে খুব বেশি সন্তুষ্ট না হলেও যে নির্বাচন কেন্দ্রিক যে সন্তুষ্ট হয়ে গেছে, এরপরে নতুন বাংলাদেশ এখন তৈরি হবে। এই নতুন বাংলাদেশে আপনি যে বিজয়ী দল, তাদের ভূমিকা কি থাকবে আপনার কাছে? তাদের যে একটা মূল ভূমিকা, প্রথম সুশাসন নিশ্চিত করতে হবে। আমি মনে করি সুশাসন নিশ্চিত যদি করে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ধরুন সবসময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে, তাদের যেভাবে বিভিন্ন সময় দমন করা হয়েছে, কেউ কিন্তু দমন করে রাখতে পারেন, তারা কিন্তু জেগে উঠেছে। তো মানুষ সুশাসন চায়। সুশাসন যদি না থাকে তাহলে কিন্তু মানুষ হতাশ হবে, কারণ মানুষ দীর্ঘদিন সুশাসন দেখে না। শেখ হাসিনা নানা উন্নয়নের কথা বলা হয়, বাট সুশাসনটা কিন্তু সবচেয়ে অনুপস্থিত ছিল। তারপর দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতি কিন্তু একদম সর্বব্যাপী দুর্নীতি, একদম গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল। আমরা এই যে দেখুন সম্পদের হিসাব আমরা শুনেছিলাম, উপদেষ্টারা সম্পদের হিসাব দেবেন, আপনি শুনেছিলেন, সবাই শুনেছে। উপদেষ্টাদের স্ত্রীদের সহ তারা যাওয়ার আগের দিন তারা সম্পদের হিসাব দিয়েছে। এগুলো হাস্যকর আসলে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এটা নিয়ে খুব হাসাহাসি করেছে। তো এই যে কথাটা আপনি বলেন সুশাসনের জন্য
মানুষ উন্মুখ হয়ে আছে, সুশাসন থাকে। আর সংকট তো আমাদের মানে আপনি কোনো যেহেতু ইন্তার বললেন, নাই, আপনার কিন্তু সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেক এমপি যারা প্রার্থী ছিলেন আমরা দেখেছি, এবং অনেকে যারা বিজয়ী হবেন, অনেকে ঋণ খেলাপিও আমরা দেখেছি। তাদের ব্যাপারে কোনো মানে সিদ্ধান্ত ঋণ কি খেলাপি হবে? সম্পর্কে আমাদের এখানে একটু ভুল ধারণা আছে। কিন্তু ঋণ খেলাপি মানেই অনেকে মনে করেন যে পুরো টাকা উনি মেরে দিয়েছেন, এটি ভাবার কিন্তু সুযোগ নেই। আপনার তিনি কাছ একটি থেকে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণটি পরিশোধ করতে পারে। সেটি, তারা তো আইনি কাঠামোর বাইরে, হয়তো আইনের ফাঁক ফোকর আছে, আইনি কাঠামোর বাইরে কিন্তু তারা নমিনেশন নিতে পারেনি বা নির্বাচন করতে পারেনি, কোনো না কোনো ফাঁক ফোকর আছে। যারা নির্বাচিত হবেন, আইনি কাঠামো তাদের জন্য কেমন বিষয়টি? না, সেটা তো বাংলাদেশ সবসময় বা পৃথিবীর সর্বত্রই আইন তো, বিশেষ করে আমাদের দেশে, আমাদের মধ্যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো আইন তো ক্ষমতাসীনদের জন্য অনেক সময় রিল্যাক্স থাকে। এটা আপনি জানেন যে যারা ক্ষমতাসীন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আইন কিন্তু ধীরে চলনীতি হয়। তো ঋণ খেলাপি আপনি যেটি বলেছেন, আশা করি তারা ঋণ খেলাপি যাতে না থাকেন সেই চেষ্টা করে। আরেকটি কথা আমি এই সুযোগে বলে রাখি, আগামী দিনে বাংলাদেশ কিন্তু অন্যরকম হবে। জনাব তারেক রহমান, তার কাছে কিন্তু মানুষ বিরাট প্রত্যাশা। সেই জায়গাটা আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে আগামী দিনের বাংলাদেশে আমাদের বলা হয় যে আমরা যে অর্থনীতি একদম খাদের কিনারায় চলে গিয়েছিলাম, বিশেষ করে ব্যাংকিং খাত থেকে শুরু করে বাংলাদেশে বিনিয়োগ আসার যে ধীরগতি, এবং সেই বিষয়গুলো চ্যালেঞ্জের জায়গাটা আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি কাজ করতে হবে? মোকাবিলা করতে হবে এবং যোগ্য লোক বসাতে হবে আমি মনে করি। এসবের যেমন আমরা এই গত 1.5 বছরে নানা কথা শুনেছি, বিডা করে মনে হয় পুরো বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট হবে, আমরা কিন্তু দেখিনি। আমরা কোনো আমি জানি না, হয়তো বিডার বড় বড় আমরা সেমিনারও দেখেছি, বিশাল সেমিনার, কিন্তু কোনো বাস্তব কিছু হয়েছে বলে আমি জানি না। তারপরে বিদেশে যে টাকা পাচার করা হয়েছে, খুব বেশি টাকা উদ্ধার হয়েছে বলে আমি কিন্তু শুনিনি। সুতরাং এইসব দৃশ্যমান কোনো টাকা উদ্ধার হয়নি। সেটাই বললাম যে এগুলো নজর দিতে হবে। এবারে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে তারেক রহমান সাহেব, তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আপনি জানেন যে যুক্তরাজ্যে ছিলেন। তিনি কিন্তু সব বিষয়ে ব্যাপক পঠন পাঠন তার আছে, তিনি এগুলো নিয়ে স্টাডি করেছেন। যেমন তিনি যে ইশতেহারে যে বিষয়গুলো বলেছেন, ধরুন এই যে ফ্যামিলি কার্ড, তারপর নানা জনকল্যাণমূলক যেসব পদক্ষেপের কথা বলেছেন, এগুলো কিন্তু তার এই যে আমি যেটা বললাম যে তিনি নানা বিষয়ে পড়াশোনা করেছেন এবং এগুলো কিন্তু তার একদম পেপার ওয়ার্ক আছে। সুতরাং সেগুলো যদি তিনি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং পারবেন, আমি আশা করি এবার তিনি পারবেন। আগে যেরকম বিএনপি শাসন আমরা দেখেছি, আমি খারাপ বলবো না, বাট এবার কিন্তু ভিন্ন শাসন দেখবো, ভিন্ন সময়, এটা প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। ধরুন চাঁদাবাজির কথায় যেমন এই ট্যাগ লাগানো হয়েছে বিএনপি, যে বিএনপি চাঁদাবাজি করতেছে, যেখানে তিনি অভিযোগ পেয়েছেন একদম নির্দয়ভাবে তাদেরকে বহিষ্কার করেছে। আগে দল ক্ষমতায় না থাকার কারণে শুধু দলের বহিষ্কার করার ক্ষমতায় ছিল, কিন্তু বহিষ্কার যাদের করা হয়েছে একজনও কিন্তু অ্যারেস্ট করেনি সরকার। কিন্তু এখন তো সরকারও তারা যাচ্ছে, আশা করি সুতরাং অ্যারেস্ট করার ক্ষমতাও কিন্তু তাদের থাকবে। সুতরাং চেহারা একটু ভিন্ন হবে বলে আমি মনে করি, এবং বাইরে যারা টাকা পাচার করে এদের লাগাম তিনি টেনে ধরতে পারবেন বলে আমি মনে করি। নিশ্চয় ইলিয়াস ভাই, যে গত প্রায় 2 বছর সময় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি যে কোন কোন সমস্যা, এগুলোতে নিশ্চয় তারেক রহমানও আইডেন্টিফাই করেছেন এবং আমরাও আমাদের চোখের সামনে চলে এসেছে। একটা উদাহরণ দিয়ে, মনেও ছিলেন সেই প্রোগ্রামে, নিশ্চয়ই আপনার মনে আছে, এটা কি বিষয় নিয়ে মাহফুজ আনাম সাহেব একটা ফিগার বলেছিলেন, এটা হলো যে আপনার জলবায়ু পরিবেশ বিপর্যয়। তো উনি যে ফিগারটা বলেছেন, তারেক রহমান সাহেব এসে ওনাকে সংশোধন করে দিলেন যে না এটা না এটা। মাহফুজ আনাম সাহেব তো এগ্রি করলেন, এটা আমরা খুব বিস্মিত হয়েছে, কিন্তু যে এত খবর স্টাডি করেই তিনি বাংলাদেশকে আসলে ওয়াটার লেভেল তো আপনার কাছে আবার বাংলাদেশে আমাদের উপহার দেবেন নতুন বাংলাদেশ, আমরা সেই প্রত্যাশা করি। আপনার কাছে যেটি জানতে চাচ্ছিলাম যে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কোথায় কোথায় থাকবে? দেখেন, তারেক রহমানের লিডারশিপটা আমরা বাংলাদেশে বিকশিত হতে দেই না, বিকজ অফ ন্যারেটিভ পলিটিক্সের কারণে। তারেক রহমান চিৎকার করে কথা বলে না, উনি ভিকটিম কার্ড খেলে না, উনি নিজেকে সবচেয়ে সেরা মনে করে না। হ্যাঁ, তো এগুলো তারেক রহমানের বিশাল সমস্যা, বিশাল ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, উনি চাপাবাজি করে না, হ্যাঁ, উনি আকাশ কুসুম কল্পনা দেখায় না। তো এগুলো বিষয়, উনি একজন রাজনৈতিক সহযোদ্ধা, আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের একজন সহকর্মী আমাদের। ফলে ওনার লিডারশিপটাকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে আমাদের। 1 নম্বর, ওনার সমালোচনা করতে হবে কনস্ট্রাকটিভ ওয়েতে। অ্যাট দ্য সেম টাইম
ওনার চরিত্র হনন যারা করবে তাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে, সতর্ক হতে হবে। কারণ এই চরিত্র হননের রাজনীতি কিন্তু 18 বছর ধরে আমরা দেখেছি ওনাকে নিয়ে কীভাবে করা হয়েছে, এবং ওনার অনার কোড প্রোটেক্ট করতে হবে। কেন প্রোটেক্ট করতে হবে? বিএনপির চেয়ারপারসন যিনি হয়, এটা হলো বিএনপির লিগেসি, এবং সেটা ভোটের মাধ্যমে তো মানুষ রায় দিয়েছে। ভোটের রায় দেওয়ার পর আমাদের বুদ্ধিজীবীদের খাসিলত খারাপ। এখানকার বুদ্ধিজীবীতা, আপনি বিএনপি করেন আবার জ্ঞান চর্চা করেন, মানে আপনি অব্রাহ্মণ, আপনি নিচু জাতের লোক। আমি কেন বিএনপির দালাল হয়েছি এই দুঃখেই, কারণ কালচারালি ফিলোসফিক্যালি বিএনপি হলো এখন মজলুম। একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসাবে আমার কাজ হলো মজলুমের পক্ষে দাঁড়ানো, দ্যাটস ওয়াই আমি বিএনপির দালাল, পরিষ্কার আমার পজিশন। ফলে তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। যদি এটা রক্ষা করা যায়, সাউথ এশিয়াতে ইন্ডিয়ার অবস্থা আমরা জানি, একটা উগ্র হিন্দুত্ববাদী শক্তি এখানে আছে। পাকিস্তানের অবস্থা আপনি জানেন, গণতন্ত্রের কী অবস্থা। সাউথ এশিয়াতে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের ডেমোক্রেটিক লিডার আমরা পাইতে যাচ্ছি, কিন্তু সেটা লিডার বিকশিত করতে হয়, লিডারশিপকে প্রোটেক্ট করতে হয়, লিডারশিপকে চর্চা করতে হয়। এটা হাসিনার মতো মুজিবের মতো কাঠামো দিয়ে করলে হয় না। ফলে এখানে ডেমোক্রেটিক লিডারশিপের সাথে এঙ্গেজমেন্টের ধরনটাই আমরা শিখি নেই। কথায় কথায় তারে নিয়ে চরিত্র হনন করে, কথায় কথায় তারে নিয়ে মিথ্যাচার করে, কথায় কথায় তার বক্তব্য ঘুরাইয়া পেঁচাইয়া মেনোবারিংকেরা লক্ষ লক্ষ ফটো কার্ড বানায়। এই বিরোধী দলের খাসিলত যদি পরিবর্তন না হয়, তাহলে এখানে লিডারশিপ ইমার্জ করবে কীভাবে? ও তো চায় ওর মতো সব ছাত্রী হোক, ও চায় ওর মতো সব পোর পিপল হোক, পোর মেন্টালিটির হোক। আমাদের যে সাউথ এশিয়ার যে সার্ক কি বলেন আপনি, সার্ক কিন্তু বাংলাদেশের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত। তারেক জিয়াউর রহমানই কিন্তু সেটি বেশ ভালোভাবে এগিয়ে নিয়েছিলেন। তারপরে কিন্তু সেটি আর বিকশিত হয়নি। খালেদা জিয়া বেশ কয়েকবার চেষ্টা করেছেন, উদ্যোগ নিয়েছেন। ফলে বিকশিত করার ক্ষেত্রে তাহলে কি করতে হবে? তাহলে আপনার লিডারকে তো আপনার সহযোগিতা করতে হবে। দক্ষিণ এশিয়ায় কিন্তু সেরকম লিডার তৈরি হয় না, সেদিকটা মাথায় রেখে আমি বলছি, সেটা মাথায় রেখে আমি বলছি। ফলে আমাদের সামনে সুযোগ, তারেক রহমানের সামনের সুযোগ। হ্যাঁ, ওনাকেও এই ব্যাপারে আন্তরিক হইতে হবে, আমাদের ওনাকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, উনি যে জায়গায় ভুল করবেন আমরা সমালোচনা করবো, ধরাই দিব, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, এটা আমার ধারণা। উনিও ওয়েলকাম করেন, ধারণা কি ওয়েলকাম তো করেনি উনি। কিন্তু রনি ভাই, আমাদের মানে বাঙালির মানে একটা স্বভাবজাত হচ্ছে কেউ যদি উপরে উঠে যায় তাকে কিভাবে পা ধরে নিচে নামানো। এটা তো পোর পিপল, দস্তয়েভস্কি বলছে এটা পোর পিপল। দেখেন, তারেক রহমান হচ্ছে দুর্ভাগা নেতার তো বাংলাদেশে আর জন্ম নেয় নাই, যার বক্তব্য প্রচার করতে দেওয়া হয় না আইন করে, যার বিরুদ্ধে হেন কোনো ন্যারেটিভ নাই, প্রতিষ্ঠিত মেইন স্ট্রিম মিডিয়া, দেশি বিদেশি বুদ্ধিজীবিতা। এখানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া মানে বাংলাদেশের এখানকার বাংলাদেশ বিরোধী বুদ্ধিজীবিতা যে প্রকল্প, এবং সবার আগে বাংলাদেশ প্রকল্পের শত্রু, দেশি বিদেশি শত্রুদের বিরুদ্ধে বিজয়, জনগণের বিজয়। এটা তারেক রহমানের ব্যক্তিগত বিজয় না। আর দেখেন, ব্যক্তি তারেক রহমান নিয়ে আমার কোনো আগ্রহ নাই। আমার কাছে আগ্রহ হলো একটা লার্জার দেন লাইফ লিডারশিপ, যেটা ইমার্জ করবে, যেটা বাংলাদেশকে গ্লোবালি পোর্ট্রেট করবে। এরকম আমার একটা ডেমোক্রেটিক লিডার দরকার। সেই লিডারশিপের জন্য তারেক রহমানকে আমাদের দরকার। আমরা সময়ের কাছে খুবই বাধা। আসলে আমি এখানে শেষ করে যদি একটু বলেন, আগামী দিনে ক্যাবিনেটটা কেমন হবে এই গল্পটা বইলা যায়, এটা একটু যদি 1 মিনিটে ছোট করে যদি বলেন। ক্যাবিনেটে কারা যাবে এটা আমি জানি না, কিন্তু কি টাইপের লোক যাবে এই বিষয়ে একটা গবেষণা। কেন জানেন না? কেন কোন দল যাবে আপনি বুঝতে পারছেন? কারা যাবে, কোন ব্যক্তি দল যাবে এটা তো পরিষ্কার হয়ে গেছে। এখন কত 192। হ্যাঁ, তো আপনার কোন ব্যক্তি যাবে, হ্যাঁ সেটা আমি জানি না, কিন্তু কোন টাইপের ব্যক্তি যাবে সেটা আমি জানি। কারণ 6-7 মাস আগে আমি একটা গবেষণা, কাদের যাওয়া উচিত ছোট করে যদি বলেন, ওটা আমি জানি। সেটা হলো উনি একটা গবেষণা 6-7 মাস আগে করতেছিল, যেটা আমার একটু শেয়ার করার সুযোগ হয়েছিল। সেটা হলো বাংলাদেশে যে কটা মন্ত্রণালয় এবং সেই মন্ত্রণালয়গুলোর যে দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন করার জন্য কি কি যোগ্যতা লাগে, তার একটা ক্লাসিফিকেশন গবেষণা ওনার হাতে আছে। ফলে ওই যোগ্যতা অনুযায়ী লোকগুলোকে উনি সার্চ করে বসানোর একটা উদ্যোগ ওনার দিক থেকে আছে, এইটুকু আমি জানি। উদ্যোগ আছে। ইলিয়াস ভাই, একটু আপনার কাছে আসতে চাই। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে ছোট করে জানতে চাই, আজকে মাঝরাতে জামাতের আমির তিনি একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন, তিনি সেখানে ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমরা তো ইতিবাচক পরিবর্তন চাই, সবাই চায়, বাট ওনার কথার সাথে আমি একটু যোগ করি। কিছু দল, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খুব ভালো ছিলেন, বেগম খালেদা জিয়া খুব ভালো ছিলেন, জিয়া রহমান তারেক জিয়া খুব খারাপ হয়ে গেলেন, তিনি ভালো না। হ্যাঁ, কারণ তিনি এখন জীবিত আছেন, এটাই তার অপরাধ। হ্যাঁ, এই জন্য তাকে মেলাইন করার জন্য, তার ক্যারেক্টার অ্যাসাসিন করার জন্য এটি খুব এটা খুব আনফর্চুনেট। তিনি তো এখন রাষ্ট্র শাসন করেননি, সুতরাং আমি আগে কিভাবে তাকে খারাপ বলি। যাই হোক, সে প্রশ্ন যাব না। আপনি যে প্রশ্নটি করেছিলেন জামাতের যে ইতিবাচক রাজনীতি, সেটা আপনি কিভাবে দেখেন? ইতিবাচক রাজনীতি সবাই চাই আমরা।
কারণ আমরা নেতিবাচক রাজনীতি দীর্ঘদিন ধরে দেখি। একটু আপনার প্রেডিকশন করতে বলবো যে সংসদটা কেমন হতে যাচ্ছে। সংসদে আমরা একটি কি বলে দায়িত্বশীল বিরোধী দল চাই, এবং ঝগড়ার জন্য ঝগড়া এগুলো না করে আমরা আগে কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। একটা বিরোধী দল কিন্তু একটা গণতন্ত্রের আসছে বিরাট শক্তি, তারা কিন্তু অনেক সময় ছায়া মন্ত্রিসভা থাকে তাদের, যদি কোনো ভুল করে সেটি সরকারি দল যে ভুলগুলো করবে সেগুলো তারা সংশোধন করে দেবে, সেগুলো নিয়ে সমালোচনা করবে, সেগুলো নিয়ে কথা বলবে। বাট নাসিরউদ্দিন পাটোয়ারির ভাষায় না, তিনি যেভাবে মানুষের সমালোচনা করেন, অবশ্যই আমার অনেক তরুণ বন্ধুরা পার্লামেন্টে এসছে, আশা করতেছি তাদের কাছ থেকে আমরা পজিটিভ ভূমিকা পাবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। আমরাও চাই যে শক্তিশালী একটি সংসদ গঠন হোক এবং গঠনমূলক সংসদ সেটি তৈরি হোক, সেটি আমরা চাই। দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত ইলেকশন এক্সপ্রেস, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। এতক্ষণ আমাদের সাথে থাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে।